আগের পর্বে আপনারা দেখেছেন গতকাল মানে 23শে নভেম্বর সকাল 7টায় আমি শুভ দুই বাবা মা আর আমাদের জগন্নাথকে সঙ্গে নিয়ে শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে রওনা হই। পথে জোনপুরের কাছে একবার চায়ের জন্য, পরে কল্যাণী রানাঘাট রোডের ওপর ব্রেকফাস্টের জন্য হল্ট করে ফাইনালি দুপুর 12টা নাগাদ মায়াপুর ইস্কনে পৌঁছাই। এখানে ঈশদান ভবনে আমাদের 3টে রুম বুক করা ছিল, 2টো ডাবল বেডেড আর একটা 4 বেডেড রুম। এরপর একটু ফ্রেশ হয়ে নিয়ে রিসেপশন থেকে 6টা মহাপ্রসাদের কুপন কেটে দুপুরের মহাপ্রসাদ ভোগটা ঈশদান ভবনেই সেরে আমরা সবাই মিলে একটা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম ইসকন ক্যাম্পাসটা ঘুরে দেখব বলে। প্রথমেই গেলাম গোশালা। গোশালার ভেতরটা ঘুরে ফিরে দেখার পর এখানকার গরুর দুধে তৈরি ঘি এবং আরো কিছু টুকটাক জিনিসপত্র এবং গিফট আইটেম কেনাকাটা করে আবার টোটো ধরে আমরা দেখতে চলে গেলাম বৈদিক তারামণ্ডল মন্দির, শ্রীলা প্রভুপাদের পুষ্পসমাধি মন্দির ও মিউজিয়াম এবং রাধা মাধব বা পঞ্চতত্ত্ব মন্দির। ওখান থেকে সন্ধ্যারতি দেখে এই ফটো ফ্রেমটা কিনে আমরা গাড়ি নিয়ে চলে গেলাম মায়াপুর মার্কেট। ওখানে একটু ঘুরে ফিরে টুকটাক কেনাকাটা এবং ডিনার করে রাত 10টা নাগাদ আমরা ক্যাম্পাসে ফিরে এলাম। গুড মর্নিং। আজ 24শে নভেম্বর 2023 শুক্রবার। ঘড়িতে এখন সকাল 9:45 আর আমরা সবাই মিলে ঈশদান ভবনের সামনের এই বাগানটায় বসে জমিয়ে গল্প করছি। এখানে চারপাশটা না দারুণ সুন্দর গার্ডেনিং করা, বিভিন্ন রকম ফুল গাছের টব আর প্রচুর গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো। আর এই খোলা জায়গাটায় সকাল থেকে প্রচুর পাখির ডাক শুনতে পাচ্ছি। এখান থেকে যেতেই ইচ্ছা করছে না, তবে যেতে তো হবেই। একটু বাদেই আমাদের চেক আউট। আর দেখুন বাগানের ঠিক পাশেই এটা হলো ঈশদান ভবনের নিজস্ব পার্কিং জোন। তবে আমার সবথেকে বেশি ভালো লেগেছে বাগানের ভেতর এই বসার জায়গাটা। কি সুন্দর না বলুন? যাই হোক, আমি আর শুভ চট করে ইসকনের সামনের দিকটা থেকে একটু ঘুরে আসি। চলুন বাকি কথা যেতে যেতে বলছি। গতকাল বিকেলে সন্ধ্যারতি দেখব বলে আমরা এই রাধা মাধব মন্দির কমপ্লেক্স বা পঞ্চতত্ত্ব মন্দিরে এসেছিলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। মন্দিরের বাইরে লকার সিস্টেম আছে, যেখানে সব রকম গ্যাজেট জমা রেখে ভেতরে যেতে হবে। আর এই হলো চক্র ভবন। আগের পর্বে আপনাদের বলেছিলাম না, এখানে বিভিন্ন নামের বিভিন্ন ভবন আছে। সামনে গদা ভবন ও গীতা ভবনও দেখব আমরা। আসলে গতকাল আমাদের এতটাই হেক্টিক গেছে, একেই তো কাল এতটা জার্নি করে মায়াপুর পৌঁছালাম, তারপর সারাদিন ধরে টোটো নিয়ে আমরা ইসকন ক্যাম্পাসটা ঘুরে দেখলাম, সন্ধেবেলা আবার বাইরের মার্কেটে গিয়ে এত হাঁটাহাঁটি করেছি যে গতকাল আর এদিকটায় আসার মতো সময় বা এনার্জি কোনোটাই ছিল না। এইসব জায়গাগুলো তো একটু হেঁটে হেঁটে দেখলেই ভালো লাগে, তাই ভাবলাম চেক আউটের আগে এদিকটা একটু ঘুরে আসি। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা যারা আগের পর্বটা এখনো দেখেননি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আমাদের ইসকন মায়াপুরের প্রথম পর্বটা দেখে নেবেন। ওই পর্বে ঈশদান ভবনের রুম ট্যারিফ, মহাপ্রসাদ, কার পার্কিং এবং আমাদের ইসকন ক্যাম্পাস সাইটসিং এর বিস্তারিত বিবরণ দেওয়া রয়েছে। প্রথম পর্বের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। এটা হলো টিওভিপি অর্থাৎ টেম্পল অফ ভেদিক প্ল্যানেটেরিয়াম বা বৈদিক তারামণ্ডলের সেবা অফিস। নতুন যে সুবিশাল চন্দ্রোদয় মন্দিরটি এখানে তৈরি হচ্ছে তার উদ্দেশ্যে যে কোনো রকম দান বা পরিষেবামূলক তথ্যের জন্য এই অফিসে যোগাযোগ করতে পারেন।
গতকাল ছিল দেবোত্থান একাদশী, তাই উইকডেজ হলে কি হবে, এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। আগের পর্বের শেষে আপনাদের বলেছিলাম যে এই পর্বে অবশ্যই আপনাদের উত্থান একাদশীর গল্পটা বলবো। শাস্ত্রমতে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীকে বলা হয় দেবোত্থান একাদশী বা প্রবোধিনী একাদশী। এর উল্লেখ কিন্তু স্কন্দ পুরাণেও রয়েছে। পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা তার পুত্র দেবর্ষি নারদকে এই একাদশীর মাহাত্ম্যের কথা বলেছিলেন। হিন্দু শাস্ত্র অনুযায়ী এই উত্থান একাদশীর মাহাত্ম্য ভীষণই গুরুত্বপূর্ণ। পুরাণে আছে জগতের রক্ষক ভগবান শ্রীবিষ্ণু 4 মাস ধরে স্বর্গে যোগনিদ্রায় শায়িত ছিলেন। এই যোগনিদ্রা হলো গভীরতম ধ্যানের একটা রূপ, যা মন ও শরীরকে গভীর শিথিলতা এবং সচেতনতার মধ্যে একটা ভারসাম্যপূর্ণ অবস্থার দিকে নিয়ে যায়, যেখানে শরীর সম্পূর্ণরূপে বিশ্রাম করে কিন্তু মন জাগ্রত থাকে। বলা হয় এই নিদ্রায় এক মহাজাগতিক নীরবতা বিরাজ করছিল, যা সমস্ত শুভ জিনিসকে স্থগিত করে রেখেছিল। অবশেষে 4 মাস পর কার্তিক মাসের এই অমাবস্যার একাদশী তিথিতে সেই নীরবতা ও শিথিলতা কাটিয়ে পৃথিবী আলোড়িত হয়ে ওঠে। অর্থাৎ এই দিনটিকে ভগবান শ্রীবিষ্ণুর মহাজাগরণের দিন বলে বিশ্বাস করা হয় এবং সেই কারণে এই একাদশীকে পাপনাশিনী, পুণ্যবর্ধিনী ও মুক্তিপ্রদায়ী বলেও মনে করা হয়। বৈষ্ণব ধর্মপালনকারী ও ভগবান বিষ্ণুর ভক্তদের মধ্যে এই দিনটির আধ্যাত্মিক তাৎপর্য অনেক বেশি। সেই কারণেই দেবোত্থান একাদশীতে সারাদিন উপবাস থেকে ও বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্তরা ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা ও উপাসনা করে থাকেন। তাই মায়াপুরে উত্থান একাদশীতে ভিড় হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। ইসকন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ভক্তরা প্রতিদিন এভাবেই ভজন কীর্তন ও নৃত্যের মাধ্যমে শ্রী গৌরাঙ্গ বা চৈতন্য মহাপ্রভু, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধা মাধবের উপাসনা করে থাকেন। একটা জিনিস লক্ষ্য করলাম, অনেকেই কিন্তু যাওয়া আসার পথে এই ভজন কীর্তন শুনে পরিবেশটাকে উপভোগ করছেন। এখানে খানিকটা সময় কাটিয়ে আমাদেরও কিন্তু বেশ ভালো লাগলো। এই হলো ইসকন ফিজিওথেরাপি সেন্টার। এর ঠিক পাশেই শ্রী গঙ্গামাতা সেবা অফিস। এখান থেকে আরও খানিকটা সোজা এগিয়ে রাস্তার একেবারে শেষ প্রান্তে পৌঁছে এই হলো শ্রীলা প্রভুপাদের ভজন কুটির। এটা ব্যাক এবং সাইড পোর্শন দেখছি আমরা, সামনের দিকেও যাব। জানেন তো, আজ থেকে প্রায় 55 বছর আগে এই খড়ের কুড়েঘরটাই ছিল ইসকন মায়াপুর প্রপার্টির ওপর নির্মিত প্রথম কাঠামো, যা 1970 সালে ইসকনের এই সুবিশাল জমি কেনার সময় থেকেই এখানে ছিল। আর চারপাশের এই সমস্ত জায়গা জুড়ে ছিল খোলা মাঠ আর বিশাল ধানক্ষেত। আর এই হলো শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের প্রাচীন ঐতিহ্যবাহী প্রধান ফটক বা প্রবেশদ্বার। এই প্রধান ফটকের ভেতরে বাঁদিকে অবস্থিত সেই জরাজীর্ণ প্রাচীন খড়ের কুড়েঘরটিকে 1971 সালে শ্রীলা প্রভুপাদের আদেশে অচ্যুতানন্দ স্বামী নতুন রূপে সংস্করণ করেন, যা শ্রীলা প্রভুপাদের ভজন কুটির নামে পরিচিত। 1972 সালে শ্রীলা প্রভুপাদও যখন প্রথমবার মায়াপুর আসেন, তখন থেকে শুরু করে লোটাস ভবন তৈরি হওয়া পর্যন্ত এই ভজন কুটিরই ছিল মায়াপুরে শ্রীলা প্রভুপাদের প্রথম বাসস্থান এবং ছোটে রাধা মাধবের প্রথম উপাসনাস্থল। শ্রীলা প্রভুপাদও 20 শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তার উদ্যোগ ও প্রচেষ্টার সবচেয়ে জনপ্রিয় এবং বিস্ময়কর নিদর্শন হল পূর্ব ও পশ্চিমী স্থাপত্যশৈলীর মিশ্রণে তৈরি এই সুবিশাল রাজকীয় বৈদিক তারামণ্ডল মন্দিরটি, টেম্পল অব দ্য ভেদিক প্ল্যানেটেরিয়াম। নীল বলিভিয়ান মার্বেলে আবৃত, 370 ফিট উচ্চতা বিশিষ্ট এবং বিজ্ঞান ও আধ্যাত্মিক মিশ্রণের অত্যাশ্চর্য বৈশিষ্ট্য সম্পন্ন এই মন্দিরের নির্মাণ কাজ এখনও পুরোদমে চলছে। শ্রীলা প্রভুপাদের ইচ্ছা অনুযায়ী আজও ভক্তরা ইসকন ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এবং শ্রীলা প্রভুপাদের ভজন কুটিরে সারা বছর 24 ঘন্টা হরিনাম কীর্তনের মধ্যে দিয়ে এর সুন্দর রক্ষণাবেক্ষণ করে থাকেন। যাই হোক, এবার আমরা রওনা দেব। তবে চন্দ্রোদয় মন্দিরের এই যে প্রধান ফটক, এটা কিন্তু ভক্তদের পায়ে হেঁটে যাতায়াতের জন্য, আর গাড়ি চলাচলের জন্য এই হলো মন্দিরের পেছনের গেটের রাস্তা। এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। আমরা ঠিক করলাম ফেরার পথে কৃষ্ণনগর দর্শন করে ওখান থেকেই লাঞ্চটা সেরে নেব। ক্যাম্পাসের পেছনের এই মেন গেট থেকে বেরিয়ে বাঁদিকে সোজা গেলেই মায়াপুর মার্কেট শুরু হয়ে যাবে, যেখানে আমরা গতকাল সন্ধ্যাবেলায় গিয়েছিলাম। আর এখন আমরা যাব ডান দিকে।
আমরা চাইলে এখানে আরও খানিকটা সময় কাটাতে পারতাম, কিন্তু আমাদের কার পার্কিং কুপনের ভ্যালিডিটি 24 ঘন্টা। এই 24 ঘন্টা অতিক্রম করে গেলে আবার 150 টাকা দিয়ে নতুন টিকিট করাতে হবে। আর পথে যেহেতু কৃষ্ণনগর হল্ট করব, তাই এখানে আর বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা রওনা দিলাম। মায়াপুর থেকে কৃষ্ণনগর প্রায় 20 কিলোমিটার, মোটামুটি 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো সময় লাগে। আমরা কৃষ্ণনগর ঢুকে পড়েছি। এটা কৃষ্ণনগর ক্যাথেড্রালের প্রবেশপথ। জানেন তো, এই ডন বস্কো পাড়ার কৃষ্ণনগর চার্চ, বিশেষ করে রোমান ক্যাথলিক চার্চের ইতিহাস শুরু হয় 19 শতকে। নদিয়ার বেশ কিছু জায়গায় তখন প্রোটেস্ট্যান্টদের প্রভাব ছিল। 1945 সালে ফাদার থমাস জুবিবুরু নামে একজন পর্তুগিজ ক্যাথলিক মিশনারি এবং কার্মেলাইট ধর্মসংঘের সদস্য চট্টগ্রাম থেকে কৃষ্ণনগর এসে 19 জন প্রোটেস্ট্যান্টকে ক্যাথলিক ধর্মে দীক্ষিত করে এখানে প্রথম ক্যাথলিক সম্প্রদায় গঠন করেন এবং কার্মেলের মাতা মারিয়ার গির্জা নামে একটা ক্যাথলিক উপাসনালয় নির্মাণ করেন। তারপর আরও 41 বছরের ইতিহাস পেরিয়ে 1887 সালে গির্জাটি সরকারিভাবে কৃষ্ণনগর রোমান ক্যাথলিক ডায়াসিস নামে পরিচিতি লাভ করে। তবে এখানেই শেষ নয়। এর 10 বছর পর এক ভূমিকম্পে গির্জাটি ধ্বংস হয়ে যাওয়ায় তৎকালীন বিশপের প্রচেষ্টায় 2 বছরের মধ্যেই আবার নতুন করে একটি ক্যাথেড্রাল তৈরি করা হয়। এখন এটা কৃষ্ণনগর ক্যাথলিক গির্জা নামে পরিচিত। এই গির্জাটি প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এখন যেহেতু 1টা বাজে, তাই গির্জা বন্ধ থাকার কারণে আমরা ভেতরে যেতে পারলাম না। তবে ভেতরে কিন্তু গির্জা কর্তৃপক্ষের পারমিশন ছাড়া ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। এই গির্জাটির ঠিক উল্টো দিকে 2009 সালে তৈরি হয় খ্রিস্ট মন্দির, যেটা মূলত একটা বিশাল প্রার্থনা হল এবং প্রদর্শনী কক্ষ। এই খ্রিস্ট মন্দিরটি প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সারাক্ষণই খোলা থাকে। তবে আজ আমাদের হাতে সময় কম বলে মন্দিরের ভেতরে না গিয়ে বাইরে থেকে যতটা দেখা সম্ভব গাড়িতে বসেই দেখে নিলাম। এখন আমরা যাচ্ছি কৃষ্ণনগর রাজবাড়ি। ডান দিকে এগোলেই বিশাল মাঠ। এই মাঠ শুরু হচ্ছে চকবাড়ি থেকে। একসময় এখানে একটা মেয়েদের স্কুল ছিল, মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয়। এখন অবশ্য সেটা পোড়োবাড়ির মতোই পড়ে রয়েছে। চকবাড়ি থেকে কিছুটা এগোলেই নহবতখানা, আর তার পাশেই রাজবাড়ির পুকুর। পুকুরের অবস্থা খুব একটা ভালো না হলেও শোনা যায় দুর্গাপুজো ও জগদ্ধাত্রী পুজোর সময় এখনও রাজবাড়ির ঠাকুর ভাসান হয় এই পুকুর ঘাটেই। এরপর নাট মন্দিরের বাঁহাতে রাজবাড়ির প্রধান ফটক। আজও কিন্তু এই রাজবাড়ি বাংলার এক সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই নদিয়া রাজবংশের আদিপুরুষ এবং প্রতিষ্ঠাতা বলা হয় ভবানন্দ রায় মজুমদারকে। সপ্তদশ শতাব্দীর শুরুতে বারভূইয়া প্রতাপাদিত্যের পতনে মুঘলদের সাহায্য করার পুরস্কার হিসেবে ভবানন্দ দিল্লির সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে নদিয়ার জমিদারি ও মজুমদার উপাধি পেয়ে নদিয়া রাজবংশের সূচনা করেন। তখনও কৃষ্ণনগর শহরটা গড়ে ওঠেনি। পরবর্তীকালে ভবানন্দের পৌত্র অর্থাৎ নাতি রাঘব রায় রাজধানী স্থানান্তরিত করেন প্রাচীন নদিয়ার এই রেবতী গ্রামে। এই রেবতী নামকরণ হয় শ্রীকৃষ্ণের অগ্রজ বলরামের স্ত্রী রেবতীর নামে। পরে অবশ্য তা লোকমুখে হয়ে যায় রেবী। এই গ্রামে সেই সময় মূলত গোপজাতীয় ব্যক্তি বা গোয়ালাদের বসতি ছিল এবং তাদের আরাধ্য দেবতা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। রাঘব রায়ের পুত্র রুদ্র রায় ছিলেন পরম কৃষ্ণ ভক্ত। তিনি কৃষ্ণের প্রতি নদিয়াবাসীর ভক্তি দেখে তার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের নামানুসারে এই গ্রামের নাম দিলেন কৃষ্ণনগর। কৃষ্ণের শহর কৃষ্ণনগর। তখন থেকেই কৃষ্ণনগর হয়ে উঠল নদিয়া রাজবংশের রাজধানী। পরে বংশানুক্রমে রুদ্র রায়ের প্রপৌত্র রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল থেকে শুরু হয় নদিয়ার স্বর্ণযুগ। তার শাসনকালেই বঙ্গদেশ মুসলিম শাসন থেকে ইংরেজ শাসনে আসে। একান্ত ইংরেজ অনুগত রাজা কৃষ্ণচন্দ্র ব্রিটিশ সরকারকে সাহায্য করার পুরস্কার স্বরূপ ইংরেজদের থেকে মহারাজা উপাধি লাভ করেন। তিনি কৃষ্ণনগরে প্রথম জগদ্ধাত্রী পুজো এবং সর্বসাধারণের জন্য দুর্গোৎসবের প্রচলন করেন, যা পরবর্তীকালে সর্বজনীন পূজার পরিচিতি পায়। তবে বর্তমানে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, বারোদোল উৎসব, বাসন্তী পুজোর মতো কিছু উৎসবে এই রাজবাড়ি জনসাধারণের জন্য খোলা থাকে। বছরের বাকি সময় কিন্তু এই রাজবাড়ি বন্ধ থাকে। কৃষ্ণনগরে এসেছি অথচ এখানকার প্রসিদ্ধ সরপুরিয়ার সরভাজা খাবো না, তা কখনো হয়? তাই এখন আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টান্ন শিল্পী ও কারিগর শ্রী অধরচন্দ্র দাস। 1902 সালে নেদিয়াপাড়ায় প্রতিষ্ঠিত, অর্থাৎ বর্তমান অনন্ত হরিমিত্র রোডের ওপর 123 বছরের পুরনো অধরচন্দ্র দাস অ্যান্ড সান্স কৃষ্ণনগরের বিখ্যাত মিষ্টি, সরভাজা ও সরপুরিয়ার সর্বকালের সর্বসেরা ঠিকানা।
প্রচলিত মতে সরপুরিয়া সরভাজার সৃষ্টিকর্তা অধরচন্দ্রের পিতা শ্রী সূর্য কুমার দাস। কথিত আছে তার মিষ্টি তৈরির পদ্ধতিকে গোপন রাখতে রাতের বেলায় দরজা জানলা বন্ধ করে তিনি ফুটন্ত দুধের ওপর তৈরি দুধের খোসা বা সর নিয়ে নানা রকম পরীক্ষা করতেন। তার সেই পরীক্ষামূলক প্রকৃতির ফলেই আবিষ্কার হয় সরপুরিয়া ও সরভাজা। সারা রাত ধরে এই সর, ছানা, ক্ষীর এবং ঘি দিয়ে সরপুরিয়া সরভাজা তৈরি করে পরের দিন সকালে সেগুলো মাথায় নিয়ে শহরের চারপাশে ফেরি করে বেড়াতেন। পরবর্তীকালে তার ছেলে অধরচন্দ্র বাবার কাছ থেকে এই দুই মিষ্টি তৈরির গোপন কৌশল শিখে নিয়ে তিনিও বাবার মতো শহরের আশেপাশে ঘুরে মিষ্টি বিক্রি করতেন। ক্রমাগত এই মিষ্টির খ্যাতি ও জনপ্রিয়তা বাড়তে থাকার ফলে তিনি এই দোকানটি প্রতিষ্ঠা করেন। কালক্রমে এটি একটি প্রতিষ্ঠানে পরিণত হয়। তবে বিশ্বজোড়া খ্যাতি ও জনপ্রিয়তা সত্ত্বেও শতাব্দী প্রাচীন এই দোকানে কিন্তু বিন্দুমাত্র আভিজাত্যের চাকচিক্য চোখে পড়ছে না। একেই বলে প্রকৃত সাবেকিয়ানা। কৃষ্ণনগর থেকে বেরিয়ে এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই হলো কৃষ্ণনগর পৌরসভার গেট। এখন ঘড়িতে সন্ধে 6:30। পায়রাডাঙ্গা হাইওয়ের ধারে একটা ক্যাফে দেখতে পেয়ে আমরা টি ব্রেক নিতে দাঁড়িয়ে পড়লাম। আসলে সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি করে আর গাড়িতে একভাবে টানা জার্নি করে সবাই খুব ক্লান্ত, তাই হ্যাপি এন্ডিং এর আগে একটু রিফ্রেশমেন্ট তো দরকার, কি তাই না বলুন? চলে এসেছে আমাদের চিকেন পকোড়া সঙ্গে স্যালাড, এরপর পটেটো ফ্রেঞ্চ ফ্রাই সঙ্গে টমেটো সস। আমি তো চা খাই না, তাই আমার জন্য স্পেশাল কফি আর বাকি সবার জন্য স্পেশাল চা। এখানে খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই কিন্তু দুর্দান্ত। আপনারাও চাইলে যাওয়া আসার পথে পায়রাডাঙ্গা হাইওয়ের ওপর এই পিডিএক্স ক্যাফে থেকে স্ন্যাক্সের পর্বটা সেরে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আমাদের সঙ্গে ডেলি টাচে থাকতে এক্সপ্লোরিং হলিডেজের ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।